বন্ধুরা, তোমরা দেখছো ভাগ্যরেখা সিরিয়ালের আজকের নতুন পর্বের 274তম এপিসোডে নতুন আপডেট নিয়ে এসেছি। আজকে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে শানবি সবাইকে বলছে যে পাবেল মা এখানে আসবে, আমাকে এমিসেন্ট পার্কে নিয়ে যাবে। তোমাদের সবার অনেক সম্মান আছে, কিন্তু তোমরা শানবিকে কিছুই বলছো না। তুমি মনে করো আমরা ভুল করেছি, আসলে আমরা ভুল করছি না। শানবি বলে যে না, তুমি আমার সাথে মিথ্যে বলছো। সবাই সব সময় আমাকে মিথ্যে বলছে, আমার সাথে মিথ্যে কথা বলে যাচ্ছে। শানবির প্রতি শ্রদ্ধাঞ্জলির কিছু বলতে গেলে সে শোনে না এবং খুব চিৎকার করে উঠল, আমি কোথায় যেতে চাই না, আর আমি কখনো তোমাদের সাথে কথাও বলবো না। এই বলে শানবি রেগে যায়। শানবি সেখান থেকে চলে যায়। তখন অভয় রেগে আছে সম্মানের উপর। 6 বছর ধরে যার জন্য আমরা এত লড়াই করছি, আজ সেই তোমার সম্মানের কথা থাকছে না, তাই না? ওর জন্য তুমি ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করেছো, তুমি আমাদের সম্পর্ক তার জন্য বাজি রেখেছো, তাই তুমি বড় হও। এই বাচ্চাটা এখন তোমার সাথে থাকতে চায় না, আর কতদিন লড়াই করবে? আমি তোমার শানবির জন্য থাকতে পারছি না, কারণ আমি ক্লান্ত। শ্রদ্ধাঞ্জলির কুচকিচি কথাগুলো আমার আর ভালো লাগে না, আমি আর সহ্য করতে পারছি না। পাবেল, আমি বলতে পারছি না যে অভয় সেখান থেকে চলে যাচ্ছে। ভাবলাম আমরা বাচ্চাদের একটু ঘুরে নিয়ে আসি, তার জন্য তার হয়তো কোনো মন ভালো হতে পারে। পাবেল আমাদের কখনো খুশি হতে দেবে না। আমি যা করতে এসেছি তা এখানে করতেও চাই, আমি এর চেয়েও ভালো কিছু করতে চাই। আমি অন্তত সেই বাড়িতে থাকতাম, ভালোই থাকতাম। তখন অভয়ের মা বলতো, শ্রদ্ধার জন্য তুমি আমাকে কত কিছু বলার চেষ্টা করছো, কারণ এই জিনিসগুলো আমার যায়ের কারণেই হয়েছে। এখন তুমি সবকিছু সহ্য করে পারছো না। যদি ঈশ্বর কাছে প্রার্থনা করতো, শ্রদ্ধা মাতার রানী বলতো যে মাতার রানী, আমি সব সময় তোমার আশীর্বাদের কারণেই এখানে পড়ে আছি। আমি আমার মায়ের কর্তব্য পালন করতে পারছি। একজন মায়ের ভালোবাসার বিশ্বাসের শক্তি বুঝতে পারছি। প্রয়োজনে আমি আমার মেয়ের জন্য সব করতে পার, সব লড়াই করতে যাব। এই লড়াই একাই লড়বো আমি, তুমি শুধু আমার আশীর্বাদ মাথায় রেখে। দেখা যাচ্ছে যে কীর্তি বরুণকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। বরুণের মা পাবেলকে উপরে বলেন যে আদালতের নোটিশ নিয়ে এসো। সে কখনোই দিদির সাথে হেফাজতের জন্য লড়াই করবে না। এখন তুমি দেখো আমি কি করতে পারি। আমি তাদের অধিকারের জন্য লড়াই করতে আসছি। শ্রদ্ধার সাথে কথা হয়েছে আইনজীবী ফোনে। আইনজীবীকে বলে যে আমার কাছে সানবি সার্গিসির সব কপি আছে, আর ওর একটা স্কুলের কাগজও আছে, আর সানবি টিউশন ফির রসিদও আছে। তোমার আর যদি অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাইও, আমি তোমাদের সকলের জন্য একজন আইনজীবী পাঠাবো। তারপর দেখা গেল যে অভয় শ্রদ্ধাঞ্জলির কাছে এসে গ্লাসে পানি ঢেলে দিল। শ্রদ্ধাঞ্জলি মনে করছিল যে অভয় তাকে পানি দেবে, কিন্তু অভয় নিজেই পানি খেয়ে সেখান থেকে চলে যায়। সে অভয়কে বলে যে সম্মান না দেয়, বাবা তুমি এখান থেকে এভাবে বেরোতে পারবে না। মা তোমাকে এখন অনেক কিছু সহ্য করতে হবে, উত্তেজনায় অনেক টেনশন আছে, তুমি একটা সাহায্য করো। তখন অভয় শিয়াকে বলে যে তোমার মায়ের সাহায্যের প্রয়োজন নেই, আর যদি সেও তোমাকে সাহায্য করে তাহলে সেও তার নিজের জন্য ভালো হবে না। এখন শ্রদ্ধাঞ্জলি নিজের সাথে নিজেই লড়াই করছে। তারপর শ্রদ্ধাঞ্জলির সব কাগজপত্র আলমারিতে আছে। সে চলে যায় এবং দেখে সানবি লুকিয়ে থাকে। সানবির মাথায় দুষ্ট বুদ্ধি আঁকতে থাকে, কাজ করতে থাকে তার দুষ্ট মাথায় বুদ্ধিগুলো। পরের আশীর্বাদ হলো যে ঘরের সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছিল। তারপর শিয়ার সম্মান সর্বশেষে মাকে বলতে থাকে যে আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু আমি জানি তুমি এই মামলায় জিতবে। ঠিক তখনই সম্মান বলছে বরুণ কোথায়, অভয় কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না তাদের। অভয়ের বাবা তখন বলেন যে আমি জানি না কে কোথায় আছে, কেউ কিছু বলে না কেন, এবং সকলে কোথায় যেন চলে গেছে। আর যখন সে অভয়কে ফোন করে তখন ফোনও ধরে না। কীর্তি তখন বলে যে আরে অভয় কোথায় গেল? এই অভয়টা যে কোথায় থাকে না। আর দিদির জরুরি অবস্থা থেকে ওর জন্য আর কি করার আছে? অভয় তার মায়ের কথা তখন খুব মনে পড়ে। আরে ওর তো এখনো অনেক কাজ বাকি আছে। দেখবেন অভয় সরাসরি আদালতে চলে আসবে, আর ওদের জন্য আমাদের অপেক্ষা করা ঠিক হবে না, আমাদের দেরি হয়ে যাবে। আমরা এখনই রওনা দিয়ে দেব। পরে দেখা যাচ্ছে যে আদালতে শ্রদ্ধা আসে। ঠিক তখনই পাবেল সেখানে আসে। বেচারা বোন পাবেল শ্রদ্ধার কানে কানে বলে যে করেই হোক আজকে আমরা মামলাটা জিতে যাব। শ্রদ্ধা তারপর কীর্তিকে বলে যে কিন্তু আমি খুব ভালো করে জানি আজই সত্য জিতবে। শ্রদ্ধা তারপর মনে মনে বলতে থাকে যে অভয় নিজেই এখনো আসেনি, আর উকিল কখন আসবে? তারপর আদালতের বিচারক বলেন তোমাদের আইনজীবী কোথায়? তোমাদের আইনজীবী এখনো আসছে না কেন? এখানে অপেক্ষা করা যাবে না। তারপর সম্মান বলে আমাকে আরো একটু সময় দিন স্যার, কিছুক্ষণ পরে আমাদের আইনজীবী চলে আসবে। তারপর বিচারক বলেন যে সম্মান তুমি তাড়াতাড়ি তোমার নিজের আইনজীবীকে এখানে আসতে বলো। তারপর সম্মানের আইনজীবী সম্মানকে বার্তায় বলে যে সে আর আজকে আসতে পারবে না। এটা দেখে শ্রদ্ধা খুবই ভয় পেয়ে যায়। এদিকে পায়েলের আইনজীবী বিচারককে বলেন যে যেহেতু অন্য পক্ষের আইনজীবী আসতে পারবে না, বিচারক সাহেব আমাকে এই মামলার শুনানি দিন। তারপর বিচারক মহাশয় এখনো দাঁড়ানোর জন্য অনেক সময় আছে, শ্রদ্ধাঞ্জলি আসলে জজ সাহেব তার সাথে কথা বল। তারপর জজ সাহেবকে সম্মান বলেন স্যার আমার আইনজীবী এই মামলায় লড়তে চান না, সে মামলায় লড়ার
করবেন না। সম্মান তাই খুব অসহায় হয়ে পড়ে। আমার মনে হচ্ছে সর্দার জেগে, হে মাতার রানী, তুমি আমাকে সাহায্য করো। তারপর অভয়ের আইনজীবীর সাথে দেখা করতে যায়। অভয় একজন আইনজীবী নিয়ে আসছে। সর্দার তখন অভয়কে বলে যে, অভয়, তুমি এই আইনজীবীকে এখানে এনেছো, কিন্তু সে আমাদের মামলা সম্পর্কে তো কিছুই জানে না, সে কিভাবে লড়বে? অভয় তখন বলে যে, সম্মান, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি আইনজীবীকে সবকিছু বুঝিয়ে বলেছি। এদিকে আইনজীবী জজ সাহেবকে বলেন যে, হে আমার প্রভু, এটি একটি ত্রিভুজ, ত্রিপতি এবং তার পরিবারের উপর মামলা কেবল তাদের একটি হেনস্থা করার জন্য, এবং তারা দুটি প্রধান কারণও রয়েছে। প্রথমত, শিশুটি আইনের মাধ্যমে তার পায়েলকে মিস করে। দ্বিতীয়টি, যদি আমরা পায়েলকে মিস করি, ওদের সমস্ত ঘটনা ব্যাখ্যা করতে হবে। তারপর আমি বললাম যে, ঠিক মিস পায়েলও নেই এখানে, শিশুটি হেফাজত নেওয়ার যোগ্যও না, সে কিভাবে মেয়েটির হেফাজত করবে? এটি পায়েলের অপরাধ রেকর্ডের ফাইল। পায়েলের আইনজীবী তখন বলেন যে, মাই লর্ড, আমি স্বীকার করেছি যে পুলিশের রিপোর্টটি বেশ সঠিক, কিন্তু এই অপরাধগুলো মিস পাবেলের মা আগেও করেছেন এবং এটি তার সময়সূচির অপমান। গত 6 বছরে মিস পায়েলের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। পাবেল তখন বিচারকের সামনে এসে বলেন যে, মা হওয়ার অনুভূতি একেবারেই বদলে গেল। সার্গোশিসের পর তারা সবাই আমার এই পরিবর্তন দেখ, তারপর আমার সাথে কথা বলেছিল যে আমি আমার বাচ্চাকে পাবো, আমি আমার বাচ্চাকে আমার কাছে নিতে পারবো। তারা সানবীর জন্মের পরপরই ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, আমাকে আমার সানবীর থেকে দূরে সরিয়ে দেয়। জর্জের সামনে পাবেল বিচারককে বলতে হয় যে, আমি শুধু আমার মেয়েকে কাছে পেতে চাই, ওকে মাতৃত্ব দিয়ে আমি ওকে আদর করে ভালোবাসতে চাই, আমি ওকে মায়ের স্নেহ মমতা দিয়ে বড় করতে চাই। তারপর জজ বলেন যে, মিসেস ত্রিপাঠী, এখন আমি যা বলতে চাই সেটা হলো, আপনার মেয়ে আপনার কাছেই থাকবে জীবন এবং আমি আমার জীবনের মতোই। সার্গোশিস 1 এই সার্গোশিসের ফাইলে যত স্পষ্টভাবে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন যে বাচ্চা জন্মের পর তারা নিজেরাই আমাদের বাচ্চা দেবে, সানবি, আমি এবং আমার হাজব্যান্ড। অভয় ত্রিপুটি পায়েলের অংশই সানবি। সম্মান তার বিচারককে বলেন যে, আমি একজন সার্ভার, ফাইলটি খোলার সময় আমি তেমন কিছুই দেখতে পাইনি, ফাইলে কিছুই নেই, একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা। তারপর জজ বলেন যে, তুমি কি তাদের ফাইলটি দেখিয়েছিলে? তুমি কি ফাইলটা দেখার সময় চেক করোনি? সানবি পুরোটা ফাঁকা বলে মনে হচ্ছে। তারপর বলে যে, সে সব সময় আমার কাছ থেকে এটা এড়িয়ে যেত, এজন্য আমি কাগজটা জজ সাহেবের কাছে দেখাতে দিয়েছিলাম, যে এটা দেখে সম্মানকে বলেছিলেন যে মিস পাবেল নির্দোষ। প্রমাণ করতে আদালতের সবকিছু জমা দিয়েছে, কিন্তু তোমার কোনো প্রমাণ নেই। মিস পাবেল সত্যবাদী ছিলেন, তুমি মিথ্যে বলছো। যদি তুমি এটা প্রমাণ করতে না পারো জজ সাহেবের সামনে, সানবি বলে যে, আমি আমার ফ্যাকাশে মা তোমার সাথে থাকতে চাই, মা আমার সাথে কখনো খারাপ কিছু করবেন না। তারপর পাবেল বিচারকের ভূমিকায় অভিনয় করে, বলে, আমি যদি এত খারাপই হতাম তাহলে তারা আমার সাথে মামলা কেন করবে? আমার মেয়ে থেকে ত্রিপাঠী বাড়ির সম্মানের ঘটনা ঘটেছে। সানবি তাদের পালাতে থানায় গেল। তারপর যখন শ্রদ্ধাঞ্জলি জজ সাহেবের সামনে বলে যে, হ্যাঁ, পায়েল সত্য বলছে, তারপর পাবেল আবার বলতে থাকে যে, আরেকজন সত্যিকারের বিচারক আছেন, এটাই আমার শ্রদ্ধাঞ্জলি। 6 বছর ধরে মেয়েটি দিল্লিতে একা পড়েছিল, এই কারণে ত্রিপাঠী বাড়ির লোকের কখনোই আমার মেয়েটিকে মেনে নেয়নি। তাই এখন তুমি বলছো সানবি আমার এই ত্রিপাঠী বাড়ির লোকদের কাছ থেকে এবং তারা আমার মেয়ের কাছ থেকেও পায়নি। আর তার চেয়েও বেশি শ্রদ্ধা ত্রিপাঠী সে নিজেই আমার মেয়ের সাথে সব সত্য কথা বলেছে। কীর্তি নিজেই আমার মেয়ে দিদির নামে খারাপ কথা বলেছে। সানবিও তারপর হাহা করে বলে, হা কাকা ঠিক বলেছে, আমার খ্যাতি মাসি পাবেল আমার মা সম্পর্কে কথা বলেছে এবং তাও বলেছে যে শ্রদ্ধার মা খুব খারাপ। তারপর খ্যাতি জর্জের সামনে কাঁদতে কাঁদতে বলে যে, তাই দিদিকে বিরক্ত করার জন্য আমি বললাম জজ সাহেব ত্রিপাঠীকে বলেছে যে তুমি সেই ছোট্ট ছেলে শ্রদ্ধা ত্রিপাঠী সম্পর্কে কিছু বলেছে। আমি বলেছি, কিন্তু আমি তা করিনি। তারপর বরুণ কীর্তিকে সমর্থন করে যে, আইনো আনার এটা কেবলই একটি নাটক ছিল, ইচ্ছা ছিল। তুমি কি জানো যে পাবেলের যা করেছে তাই আমার মেয়েকে এতিমখানা আশ্রমে পাঠায়? বন্ধুরা, আমাদের এই সিরিয়ালটি তোমাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। আল্লাহ হাফেজ।